আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ ইসলাম মুন্না ভাইয়া। আশা করি সবাই ভালো আছো এবং আমি তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় পুরো রমজান মাস জুড়ে আমি তোমাদের সঙ্গে থাকবো বাংলার বিভিন্ন টপিক নিয়ে, গদ্য, পদ্য, উপন্যাস, বাংলা দ্বিতীয় পত্র, যতগুলো টপিক আছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনের জন্য যতগুলো ক্লাস প্রয়োজন এই এক মাসে আমরা কমপ্লিট করব। তো ঠিক রাত 10টা মানে মুন্না ভাইয়া তোমাদের সামনে হাজির হবে। ঠিক রাত 10টা বেজে গেছে এবং মুন্না ভাইয়া তোমার সঙ্গে হাজির হয়েছে। আশা করি তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দিবা এবং যারা লাইভটিতে অলরেডি যুক্ত হয়েছো তারা দ্রুত লাইভটা শেয়ার করে দিবা এবং যারা এখনও পর্যন্ত লাইভের মধ্যে যুক্ত হতে পারোনি তারা বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে ফ্রেন্ডরা দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তো আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটা তোমরা জানো এবং আজকে যে টপিকটা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। তো হয়তোবা আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে, আমি একটু চেক করে নিব, তোমরা একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও এবং আমি লাইভটা শেয়ার করে দিই সবার মাঝে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমরা লাইভে অলরেডি চলে এসেছি। আমরা একটু লাইভটা শেয়ার করে দিই, আমি একটু চেক করে নিই। আমি তোমাদের সঙ্গে থাকবো বাংলার বিভিন্ন ওকে লাইভ ওকে। তো যাই হোক, আমার কথা হয়তো স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আমি একটু লাইভটা শেয়ার করে দিই, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও এবং তোমরা বলো কে কোথা থেকে দেখছো, আমার কথা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা এবং তোমরা ভালো আছো কিনা একটু আমাকে জানিয়ে দিবা। তোমরা ভালো আছো কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দিবা। আমার কথা হয়তো বা স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। একটু লাইভটা দ্রুত শেয়ার করে দাও সবাই, দ্রুত একটু আমরা লাইভটা শেয়ার করে দিই। তো আজকে আমরা প্রথম পার্টে সমাজ নিয়ে পড়াশোনা করব এবং দ্বিতীয় পার্টে আমরা সমাজের যে আরও কয়েকটা টপিক থাকবে সেই টপিকগুলো পড়বো। তো আজকে যতটুকু কমপ্লিট করা যায় সেটুকু কমপ্লিট করব এবং পরবর্তীতে বাকি যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো আমরা শেষ করব। তো আমি আমার জায়গা থেকে লাইভগুলো একটু শেয়ার করে দিচ্ছি। আমি অনুরোধ করব তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, আর কোনো কিছুই চাওয়ার নেই, জাস্ট একটু লাইভটা শেয়ার করে দিবা। আগামী 1 ঘন্টা ধরে আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের মুন্না ভাইয়া। বুঝতেই পারছো ক্লাসে অনেক কিছুই শেখা হবে, বোঝা হবে। তোমরা একটু লাইভ শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ডান 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 ডান। সো আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে, তাই না? ওকে, আমার কথা হয়তো বা স্পষ্টভাবে শোনা যাচ্ছে। অলরেডি অনেক যুক্ত হয়ে গেছে এবং বাকিরাও আস্তে আস্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা একটু চেষ্টা করব বন্ধুদেরকে মেনশন দেওয়ার, কারণ আজকে যে টপিকটা আছে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আলহামদুলিল্লাহ। ও আসসালামু আলাইকুম, দিনাজপুর থেকে দেখছেন নুসাইবা জান্নাত, নাওশিন আছে আমাদের সাথে, সাব্বির নূর যুক্ত হয়েছে অলরেডি। ওকে, তারপর আমাদের সঙ্গে এদিক থেকে দেখতে পাচ্ছি আমি। ওকে ওকে, একটু দ্রুত সবাই লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা প্রথমে আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে কি সমাস, তাই না? সমাস। তো রাত 10টা মানেই তো মুন্না ভাইয়ের সঙ্গে দেখা হবে, এই কথা ছিল। সেই কথার মতোই আমি হাজির হয়ে গেছি। কেন জানি আমি লাইব্রেরি ঢুকতে পারছি না আমার ফোন থেকে। আমি একটু জাস্ট 1 মিনিট সময় নিব। আচ্ছা, ওকে ওকে, ডান। সিয়াম হোসেন, ইনামুল আছে আমাদের সঙ্গে, একটু লাইভগুলো শেয়ার করে দেন। দেখেন, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সমাস সম্পর্কে পড়বো এবং সমাসের প্রথম পার্টে আমরা 3টা সমাস সম্পর্কে জানবো এবং বাকি টপিকগুলো আমরা পরবর্তী দিন অর্থাৎ পরের দিন ক্লাস যে থাকবে সেই ক্লাসে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, সো আমরা সব কিছু একটু ঠিক করে নেই। ওকে, আলহামদুলিল্লাহ, সব কিছু ইনশাআল্লাহ ঠিক আছে। ওকে, আমরা চলে যাই। তো সমাসের প্রথম ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি, তোমাদের মুন্না ভাইয়া। আগামী 1 ঘন্টা তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং এই খাতা কলম নিয়ে আমরা পূর্ণাঙ্গ সকল তথ্যগুলো আমরা কিন্তু সমাধান করব, ঠিক আছে? তো দ্রুত একটু শুরু করি। তো এখন একটা জিনিস খেয়াল করো যে সমাস আসলে কি জিনিস বলে। দেখেন, সমাস হচ্ছে কি, সমাস শব্দের অর্থ হচ্ছে কি একাধিক পদকে এক প্রতিকরণ। কি করণ? একাধিক পদকে এক প্রতিপদকরণকেই
আমরা বলি হচ্ছে সমাস। তো আমরা একটু দেখে নিব। আমি তোমাদেরকে লাইভ এই স্লাইডগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, তবুও তোমরা নোটগুলো একটু করে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি পরস্পর সম্পর্কযুক্ত অর্থসংগতিপূর্ণ দুই বা ততোধিক পদের এক পদ হওয়াকেই সমাস বলে। সো যেহেতু রমজান মাস চলতেছে, সেহেতু আমি এই লেখাগুলো না লিখে তোমাদেরকে স্লাইড আকারে দেখানোর চেষ্টা করছি, এতে করে আমার পরিশ্রমটাও কম হয় এবং দ্রুত ক্লাসটা শেষ করা যাবে। যেহেতু স্মার্ট বোর্ডে ক্লাস দিচ্ছি, সেহেতু স্লাইড যদি না দেখাই পড়াই, তাহলে তো কী হলো, তাই না? সো আমাদের পরিশ্রমটা কম হবে, তোমার পরিশ্রমটা কম হবে। একটু দ্রুত দেখে নিবে, আমি স্ক্রিনশট দিতে পারো অথবা নোট করতে পারো। তো দেখো, প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত থাকতে হবে। কি হবে? পরস্পর সম্পর্কযুক্ত থাকতে হবে এবং অর্থসংগতিপূর্ণ দুই বা ততোধিক পদের এক পদ হওয়াকে সমাস বলতেছি। তাহলে আমরা কি বলতে পারি? এক পদীকরণ, এক পদীকরণ, তাই না? তাহলে সমাস শব্দের অর্থ কি? এক পদীকরণ। সমাস শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? এক পদীকরণ। ওকে, তো তারপরে দেখে যাই যে এই যে সমাস আছে, এই সমাজের যে অর্থটা কি দাঁড়াচ্ছে? মিলন, সংক্ষেপণ, সংগ্রহ, এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণকে আমরা বলছি সমাস। তো এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে আসে যে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে কি? মিলন, সংক্ষেপণ, সংগ্রহ, এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণকেই বলা হচ্ছে সমাস, যার অর্থ হচ্ছে সমাস, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা একটু দেখি, খেয়াল করি যে মনে রাখতে হবে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই জায়গাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? দেখেন, সমাস শব্দের অর্থ মিলন এবং সন্ধি শব্দের অর্থও মিলন, তাই না? দেখেন, সমাস শব্দের অর্থ মিলন এবং সন্ধি শব্দের অর্থও কিন্তু মিলন, বোঝা গেছে? কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সন্ধিতে ধ্বনির মিলন হয় আর সমাসের ক্ষেত্রে কি হয়? পদের মিলন হয়। তো আমি যে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে দুইটারই অর্থ হচ্ছে মিলন। সমাস শব্দের অর্থ মিলন এবং সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি? মিলন। এখন সমাসে আমরা কিসের মিল করাই? সমাসে আমরা পদের মিল করি। সমাসে আমরা কি করি? পদের মিল করি। আর সন্ধিতে কি করা হয়? সন্ধিতে ধ্বনির মিল করা হয়। তো সবাই একটা বার করে লিখো তো যে সমাসে কিসের মিল করা হয় এবং ধ্বনিতে কিসের মিলকরণ করা হয়। এই জায়গাটাকে একটু ক্লিয়ার করো, একটু কমেন্ট করো এই কথাটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা পরের অংশে চলে যাই। দেখা যাচ্ছে যে সমাজের যে বিশ্লেষণ, এটাকে বিশ্লেষণ করে আমরা কি পাই? অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোকে দেখা যায় যে মূল যে টপিকগুলো থাকে, এই টপিকগুলোর যে সন্ধি বিচ্ছেদ বা প্রকৃতিপত্র নির্ণয়, এগুলো কিন্তু আসতে পারে। যেমন ব্যাকরণ শব্দের যে সন্ধি বিচ্ছেদ কোনটা, এটি আসতে পারে। তো সেম ভাবে সমাসকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি পাচ্ছি? সম যোগ আস, সম যোগ অম যোগ আ, এটা কীট প্রত্যয় সাধিত একটা শব্দ। কি ভাইয়া? এটা হচ্ছে একটা কীট প্রত্যয় সাধিত একটা শব্দ। কীট প্রত্যয় সাধিত একটা শব্দ হচ্ছে সমাস। তো এই সন্ধি বিচ্ছেদটা আমরা স্পষ্টভাবে মনে করে রাখবো। তো সুন্দর করে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা খাতায় নোট করতে পারো, লেখা হলে ডান লিখতে পারো। আমি দ্রুত শেষ করার চেষ্টা করব রমজান মাস, যাতে করে তোমরা পরবর্তীতে আবার সেহরির জন্য দ্রুত উঠে যেতে পারো। এবং আমি তোমাদেরকে বলি, লম্বা ক্লাস নেওয়া যায়, লম্বা ক্লাস এখন না, যেহেতু প্রথম রোজা চলতেছে। সো রাত 10টার দিকে জাস্ট 1 ঘন্টা করে আমরা ক্লাস করব, পরবর্তীতে আমরা বড় ক্লাসগুলো করব। আচ্ছা, তারপর দেখি যে এই ব্যাকরণ শব্দটা কোন তথ্যে আলোচিত হয়। দেখেন, আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার লেকচারের ভিতরে দেখা যায় যে ব্যাকরণের কোন জায়গাটাতে কোন তত্ত্বগুলো আলোচনা করা হয়, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে এই যে আমরা সমাজটা দেখতে পাচ্ছি, এই সমাজটার কথা আলোচনা করা হয়। ব্যাকরণ হচ্ছে শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত করা হয়। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম কি? রূপতত্ত্ব। এবং এই ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে সমাজ নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, পরবর্তীতে দেখেন পারিভাষিক শব্দ ও সংস্কৃত ভাষার একটা শব্দ। পারিভাষিক শব্দটা কি? পারিভাষিক শব্দটা হচ্ছে এটা একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। এটা একটা সংস্কৃত ভাষার শব্দ। সমাস কি? সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা, সমাস শব্দের বিপরীত বিচ্ছেদ বা বিগ্রহ। বিচ্ছেদ বা বিগ্রহ, দেখেন মজাদার বিষয়। সমাস শব্দের অর্থ কি? মিলন। সমাস শব্দের অর্থ কি? মিলন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, কিন্তু এর বিপরীত শব্দটা কি হতে পারে? আসতেই তো পারে, তাই না? বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আসতেই পারে যে সমাস শব্দের বিপরীত শব্দ কি? বিচ্ছেদ বা বিগ্রহ। বিচ্ছেদ বা কি? বিগ্রহ। ওকে, তারপর দেখেন বলছে যে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠন করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে সমাস করার উদ্দেশ্য কি, বা সমাস আমরা কেন করি? আপনাদের প্রশ্ন আসতেই পারে যে সমাস আমরা কেন করি? সমাসের মাধ্যমে আমরা নতুন শব্দ গঠন করতে পারি বলেই
সমাস আমরা করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন যে সব নতুন অর্থবোধক পদ সৃষ্টি করে সমাস। তাহলে এর উদ্দেশ্য কি হচ্ছে দুইটা, একটা হচ্ছে নতুন শব্দ তৈরি করে এবং নতুন অর্থবোধক পদ সৃষ্টিতেও কিন্তু সমাস গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। তো দ্রুত এই ছোট্ট ট্রিকি যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, একটি স্ক্রিনশট নিয়ে ডান লিখবা, সবাই স্ক্রিনশট লিখে দিয়ে সবাই একটু ডান লিখবা, ঠিক আছে, দ্রুত দ্রুত গুলি করে। ওকে ওকে, আচ্ছা আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। যদি ডান লেখা হয় তাহলে আমরা পরবর্তীতে একটু চলে যাই। আচ্ছা, তারপরে চলে যাই সমাজের যে প্রতীতি, যেটাকে বলা হয় প্রতীতি আসলে জিনিসটা কি। তো এটাকে আমরা বলতে পারি যে সমাজের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো থেকে প্রতীতি বলা হয়ে থাকে। সো এটা নতুন মনে হলো, শব্দটা তোমরা জানো বুঝো, একটু আমি শেখাইলেই তোমরা এখন বুঝে ফেলবা যে কোন বিষয় নিয়ে কথা বলছে। সো প্রতীতি বলতে কি বোঝাচ্ছে দেখেন, যে সমাজের উপাদানগুলোকে একত্রে কি বলা হচ্ছে, প্রতীতি বলা হচ্ছে। সমাজের যে উপাদানগুলো আছে এগুলোকে একত্রিত আমরা কি বলতে পারি, এগুলোকে একত্রিত আমরা হচ্ছে প্রতীতি বলতে পারি। আচ্ছা, তারপর দেখো এই যে নীল যে কণ্ঠ, নীল যে কণ্ঠ, এই পুরো বাক্যটাকে আমরা কি বলি বলেন তো, এই পুরো বাক্যটা আমরা কি বলি একটু বলেন তো, বলেন তো এই পুরো বাক্যটাকে আমরা হচ্ছে ব্যাস বাক্য বলি। কি বলি? ব্যাস বাক্য, ঠিক আছে, ব্যাস বাক্য। আচ্ছা, এখন এই ব্যাস বাক্যকে আবার কি বলা হয়, বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে নীল, তারপর কণ্ঠ, এইগুলোকে আবার কি বলা হয়, নীল কণ্ঠ, এর প্রত্যেকটা পদকে সমস্যমান পদ বলা হয়। কি বলা হয়? সমস্যমান পদ, সমস্যমান পদ। কি বলা হচ্ছে ভাইয়া? সমস্যমান পদ বলা হচ্ছে। এবং এই যে নীলকণ্ঠ পুরো শব্দটা আছে, এই পুরো শব্দটাকে বলা হয় সমস্ত পদ, সমস্ত পদ। কি বলা হচ্ছে ভাইয়া? সমস্ত পদ বলা হচ্ছে, ঠিক আছে। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কিন্তু বলা হয়ে থাকে। এখন এই জায়গার মধ্যে দেখেন একটা আছে নীল আর একটা হচ্ছে কি কণ্ঠ। এখন নীলকে কি বলবো আমরা? নীলকে এই জায়গায় কিন্তু দুইটা পদ আছে। আমরা জানি সমাসে কয়টা পদ থাকে? দুইটা পদ থাকে। কি থাকে ভাইয়া? দুইটা পদ থাকে। তো দেখেন নীলটা হচ্ছে কি আমাদের পূর্ব পদ, নীলটা কি পূর্ব পদ। আর এই যে কণ্ঠটা আছে এই কণ্ঠটাকে বলা হয় পরপদ বা উত্তর পদ, উত্তর পদ, পরপদ বা উত্তর পদ। এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে সংক্ষেপে আমরা বলি কি? প্রতীতি বলি। কি বলি ভাইয়া? প্রতীতি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আমরা আরেকটা জায়গায় চলে যাই, আমরা আরেকটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। আচ্ছা, এটা যদি হয়, আমি আরেকবার বলি, যে পুরো বাক্যটা দেখতে পাচ্ছি এটাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। এবং এই ব্যাস বাক্যের ভিতরে যে প্রত্যেকটা পদ বা শব্দ রয়েছে এদেরকে বলা হচ্ছে সমস্যমান পদ। কি পদ বলা হচ্ছে ভাইয়া? সমস্যমান পদ। আচ্ছা, এখন এই যে বড় বাক্যটা থেকে ছোট সমাস নিষ্পন্ন যে শব্দটা আমরা পাই সেটাকে আমরা বলি সমস্ত পদ বা সমস্যমান পদ, সমস্ত পদ বা সমস্যমান পদ। এখন সমস্ত পদ বা সমস্যমান পদের সামনের অর্থাৎ প্রথমে যে পদটা থাকবে এই পদটাকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী যে পদটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে কি? পরপদ বা উত্তর পদ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে জিনিসটা চলে যায় আরেকটু ক্লিয়ার করি। দেখেন এই জায়গায় দেখেন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। তাহলে এখানে বিলাত ফেরত এই প্রত্যেকটা পদকে আমরা কি বলতেছি? প্রত্যেকটা পদ থেকে আমরা সমস্যমান পদ বলতেছি। এবং এই বড় যে পদটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে আমাদেরকে বলেন তো এই যে সিংহাসন আছে, এই যে রাজার যে সিংহাসন আছে, এই সিংহাসন শব্দটা কোন পদ? একটু দ্রুত বলেন তো সিংহাসন শব্দটা কোন পদ? একটু দ্রুত বলেন তো সিংহাসন শব্দটা কোন পদ? একটু দ্রুত বলবেন যে সিংহাসন শব্দটা কোন পদ? ওকে, দেখেন নিত্যাদ্বয়ী সিংহাসন শব্দটা হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, তাই না? আর সিংহ চিহ্নিত আসন এই পুরো বাক্যটাকে আমরা বলতেছি কি? যে এই পুরো বাক্যটাকে আমরা বলছি ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য, বিগ্রহ
বাক্য, তাই না? এবং সিংহ, চিহ্নিত, আসন এগুলোকে আমরা কি বলবো? সমস্যমান পদ, সমস্যমান পদ আমরা বলবো। ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা নেক্সটে আমরা চলে যাই, পরের টপিকে চলে যাই, এগুলোতে সময় নষ্ট না করি, আমরা জানি এখন এই যে সমাস আছে এই সমাসের প্রকারভেদগুলো আমাদেরকে জানতে হয়। কি জানতে হয়? সমাসের প্রকারভেদগুলো আমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস খেয়াল করেন যে সমাসের প্রকারভেদ কয়টা? 6টা। সমাসের প্রকারভেদ কয়টা? 6টা। একটা হচ্ছে সমস্যমান পদ, দুঃখিত, সমাসের যে প্রকারভেদগুলো আছে এর মধ্যে হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। এটা হচ্ছে পুরাতন বই অনুযায়ী, এটা কি পুরাতন যে বই আছে এই পুরাতন বই অনুযায়ী সমাস হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। তো সমাস পড়তে শিখতে নাকি লাগে 6 মাস, আমাদের 6 মাস লাগবে না, একদিন 1 ঘন্টা বা প্রতিদিন 1 ঘন্টা ক্লাস করলেই মাত্র 2 ঘন্টায় আমরা সমাস সম্পূর্ণভাবে শেষ করে ফেলতে পারবো পূর্ণাঙ্গভাবে। আচ্ছা এখন আমরা যদি নেক্সট জায়গাতে যাই যে নতুন বইতে কি বলা আছে, সমাসে বলা হচ্ছে সমাস মূলত হচ্ছে 4 প্রকার। সমাস কত প্রকার? 4 প্রকার। একটা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং একটা হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। এখন এখান থেকে বাদ পড়ছে কে? বাদ পড়ছে দ্বিগু সমাস এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে অব্যয়ীভাব যে সমাসটা আছে এটাকে বাদ করে দিয়ে এদের ভিতরে কারো ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছে। তার মানে পুরাতন সিলেবাসে বলছে সমাস কত প্রকার? 6 প্রকার। এবং নতুন যে বইটা দেখা যাচ্ছে আমাদের 9-10 যে বইটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি সমাস মূলত হচ্ছে 4 প্রকার। আচ্ছা সো তারপর দেখেন যে এদেরকে কোথায় দেওয়া হচ্ছে, দেখেন মনে রাখবো, কি মনে রাখবো? সুন্দর করে বলা আছে যে প্রাদি, নিত্য, উলুক ইত্যাদি অপ্রধান সমাস নামও আমরা কিন্তু জানি। অপ্রধান সমাস বলতেও কিন্তু আমরা জানি। ওকে, বলছে কি প্রাদি, নিত্য, অলুক সমাস এগুলাকে আমরা কি বলি? অপ্রধান সমাসও কিন্তু বলে থাকি। ঠিক আছে, অপ্রধান সমাসও কিন্তু আমরা বলে থাকি। সো যাই হোক এই সমাসটার এই জায়গাগুলোতে একটু ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যায় নেক্সট অংশে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে, গুলি করে আমরা চলে যাই। আচ্ছা পরের পদে আমরা চলে যাই, পরের জায়গাতে। আচ্ছা তারপর চলে আসি এই যে সমাস আছে, সমাজকে কি বলা হয়? অর্থ প্রাধান্যের দিক থেকে সমাজ চেনার উপায়। এখন দেখেন আগে আমরা টেকনিক শিখবো, তারপর প্রত্যেকটা সমাজ ধরে ধরে পড়বো। দেখেন প্রথমবার দেখেই সমাজ চিনবেন কিভাবে তার বিষয়টা আমরা একটু দেখে নিই। দেখেন অর্থ প্রাধান্য দিক থেকে সমাজ হচ্ছে কি সমাজ চেনার যে উপায়টা আছে সেটা দেখবো। দেখেন অর্থের যে প্রাধান্য, অর্থাৎ পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে পূর্বপদকে নাকি পরপদকে। আমি আরেকবার বলে রাখি যে প্রথম যে পদটা পাবো, যেমন বললাম কি নীলকণ্ঠ, এই নীলকণ্ঠের নীল হচ্ছে পূর্বপদ, আর কণ্ঠ হচ্ছে পরপদ। আর এই কোন পদকে প্রাধান্য দিচ্ছে এই প্রাধান্যের উপর ভিত্তি করে আমরা এখন সমাজটা চেনার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা দেখতে পাচ্ছি যে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব কি বলা আছে ভাইয়া? দ্বন্দ্ব কোন পদকে প্রাধান্য দিবে? উভয় পদকে প্রাধান্য দিবে, উভয় পদকে প্রাধান্য দিবে। যেমন বললাম কি যে তার মা বাবা এসেছে, তার মানে দেখো তার মাও এসেছে এবং কি এসেছে? বাবাও এসেছে, তার মানে দুইটা পদকেই প্রাধান্য দিচ্ছে। বললাম দোয়াত কলম দিয়ে লিখছে, তার মানে কি দোয়াত দিয়ে শুধু লিখছে নাকি কলম দিয়েও লিখছে? তার মানে পূর্বপদ এবং পরপদ দুইটাকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে। বললাম আমি চা বিস্কুট খাচ্ছি, তার মানে কি শুধু চা খাচ্ছি নাকি বিস্কুটও খাচ্ছি? এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে এরকম যদি দুইটা পদকে প্রাধান্য দেয়, কয়টা পদকে প্রাধান্য দিবে? 2 পদকে যখন প্রাধান্য দিবে সেটাকে বলা হচ্ছে উভয় পদ প্রাধান্য সমাস। সেই সমাসটাকে আমরা কি নামে আখ্যায়িত করব? সেটাকে আমরা হচ্ছে দ্বন্দ্ব সমাস বলবো। আচ্ছা পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে বহুব্রীহি সমাস। এই বহুব্রীহি সমাস কি? এই দ্বন্দ্ব সমাজের হচ্ছে বিপরীত। এই দ্বন্দ্ব সমাজের কি বিপরীত? দ্বন্দ্ব সমাজে 2টা পদকে প্রাধান্য দেয় এবং বহুব্রীহি সমাজে কোনো পদকে প্রাধান্য দিবে না, দিবে হচ্ছে অন্য পদকে, অন্য বা তৃতীয় যে পদ আছে এই তৃতীয় পদকে হচ্ছে প্রাধান্য দিবে। তার মানে তৃতীয় পদের প্রাধান্য এখানে থাকে। যেমন দেখেন
বলা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি, দেখেন বহু মানে অনেক, ব্রীহি মানে কি ধান, বহু মানে কি অনেক, ব্রীহি মানে হচ্ছে কি ধান। এখন অনেক ধান আছে যার এমন ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এখন বহুকেও না বোঝায়, ব্রীহিকেও না বোঝায়, ধনী বা কোটিপতিকে এখানে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে খেয়াল করেন অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাজে কি বলা হচ্ছে? পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকবে। পূর্বপদ বলতে কি? এই যে প্রথম পদটা আছে, প্রথম পদটাকে প্রাধান্য দিবে। যেমন বললাম কি যে উপজেলা, কি ভাইয়া? উপজেলা। এখন একটা জেলার মধ্যে যা আছে উপজেলার মধ্যে কিন্তু তাই আছে। আবার একটা জিনিস খেয়াল করেন যে বললাম উপগ্রহ। এখন দেখেন গ্রহ গোল, উপগ্রহ কিন্তু গোল, কিন্তু এই উপশব্দ দ্বারা কি বোঝাচ্ছে? যে এই যে উপশব্দটা আছে, এই উপশব্দ দ্বারা কিন্তু জেলাটাকে ছোট করা হয়েছে এবং গ্রহটাকেও কিন্তু কি ছোট বোঝানো হচ্ছে উপ দ্বারা। তার মানে দেখেন তো কোন পদটার কারণে এই অর্থের পরিবর্তনটা হইলো? এই পূর্ব পদ, অর্থাৎ এই যে উপশব্দটা আছে, এই উপশব্দটার কারণে কিন্তু পদটার পরিবর্তন হইলো। তার মানে এই ধরনের যদি পদ থাকে বা শব্দ থাকে যার প্রথম পদটা দ্বারা বাক্যের অর্থ নির্ণয় করতে আমাদের সাহায্য করতেছে বা পূর্বপদের অর্থ প্রাধান্য দিচ্ছে, তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। কি বলবো? অব্যয়ীভাব সমাস বলবো। আচ্ছা, এরপরে দেখেন বলছে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিঘু। এখন বিষয়টা হচ্ছে এই তিনটা সমাসকে বলা হয় পরপদ প্রাধান্য সমাস, অর্থাৎ এরা পরের পদটাকে প্রাধান্য দিবে। কাকে প্রাধান্য দিবে? পরের পদটাকে প্রাধান্য দিবে। এই জায়গাটাতে আসে আমাদেরকে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হইতে হয়। কেন? কারণ যখন দুইটা পদকে প্রাধান্য দিচ্ছে তখন দ্বন্দ্ব সমাস, যখন কোনো পদকে প্রাধান্য দিচ্ছে না তখন বহুব্রীহি সমাস, যখন পূর্বের বা আগের পদটাকে প্রাধান্য দিচ্ছে সেটাকে অব্যয়ীভাব সমাস বলছি। কিন্তু দেখেন পরপদকে প্রাধান্য দিবে, শেষের পদটাকে প্রাধান্য দিবে, এরকম হচ্ছে তিনটা সমাস। এই তিনটা সমাস থেকে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমাদের কিন্তু সমাস একদম কুলকুল, একদম পানি। ঠিক আছে? এখন সংক্ষেপে আপনাদেরকে একটা বলে রাখি যে তৎপুরুষ এবং কর্মধারয় এবং দ্বিঘু। দ্বিঘুর ক্ষেত্রে মনে রাখবো সংখ্যা যদি দেওয়া থাকে, এই সংখ্যা দেওয়া থাকলে সেটা আমাদের হচ্ছে কি দ্বিঘু সমাস। এটা কি আমাদের দ্বিঘু সমাস। এখন একটা জিনিস খেয়াল করেন যে তৎপুরুষ এবং কর্মধারয়টাকে আমরা কিভাবে মনে রাখবো? দেখেন তৎপুরুষের মধ্যে কি থাকবে? বিভক্তি থাকবে। বিভক্তি, বিভক্তি। যদি ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি থাকে সেটাকে আমরা তৎপুরুষ নামে চিনবো, আর যদি বিভক্তি না থাকে তাকে সেটা আমরা কি বলবো? কর্মধারয় সমাস বলবো। যেমন বললাম কি যে চায়ের বাগান, চায়ের বাগান। দেখেন চায়ের বাগান, চা বাগান, তাই না? তাহলে এখন এখানে যদি রটা না থাকে তাহলে কি ব্যাস বাক্য আমার সমস্ত পদ কিন্তু একটাই হয়ে যাচ্ছে। তার মানে সিংহ চিহ্নিত আসন, সিংহকে সিংহ, এটাকে যদি আমরা বিভক্তি যুক্ত করি, দেখেন সিংহকে আসন, তাহলে কি হয়? হয় না। তার মানে দেখেন এটা হচ্ছে কর্মধারয় সমাস, কিন্তু চায়ের বাগান র বিভক্তি যুক্ত হচ্ছে, বিভক্তি হলে কি তৎপুরুষ সমাস। সেই জিনিসটা একটু মনে রাখতে হবে। তার মানে সংখ্যা বুঝাবে এবং পরপদকে প্রাধান্য দিবে দ্বিঘু সমাস, বিভক্তি থাকবে না কর্মধারয় সমাস, আর যদি বিভক্তি থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কি তৎপুরুষ সমাস। বলেন তো গুলি করে ঠিক আছে কিনা? অর্থ প্রাধান্যের দিক থেকে সমাস চিনতে পারবেন কিনা? বেসিক্যালি চিনতে পারবেন কিনা? আমাকে একটু দ্রুত বলেন তো, একটু দ্রুত বলবেন। যদি আমি আরেকবার বলি, যদি দুইটা পদকে প্রাধান্য দেয় কোন সমাস? একটু আমার সাথে সবাই বলেন, নিজে নিজে আস্তে আস্তে করে বলেন যে দুইটা পদকে যদি প্রাধান্য দেয় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দুইটা পদের কাউকেই প্রাধান্য দিবে না, অন্য কাউকে প্রাধান্য দিবে, সেটা কি? সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। পূর্বপদের অর্থকে প্রাধান্য দিবে সেটা অব্যয়ীভাব সমাস বলবো। এখন সমস্যা হচ্ছে পরপদকে প্রাধান্য দিলে তিনটা সমাস হয়, তৎপুরুষ, তারপর একটা হচ্ছে আমাদের কর্মধারয়, একটা হচ্ছে কি দ্বিঘু। এখন পরপদকে প্রাধান্য দিবে কিন্তু সংখ্যা বুঝাবে। যেমন বললাম কি চার রাস্তার সমাহার চৌরাস্তা। দেখেন চৌরাস্তা বলতে কি শুধু কি চারকে বোঝাচ্ছে নাকি রাস্তাকে বোঝাচ্ছে? অবশ্যই রাস্তাকে বোঝাচ্ছে। তার আগে আমরা কি পাচ্ছি? সংখ্যা পাচ্ছি। এগুলো হচ্ছে দ্বিঘু সমাস। এখন তৎপুরুষে যদি বিভক্তি থাকে তাহলে হচ্ছে বিভক্তি থাকলে হচ্ছে তৎপুরুষ, আর আমরা যে কর্মধারয় আছে এখানে হচ্ছে আমাদের কি থাকবে না? বিভক্তি থাকবে না। ওকে ওকে, ঠিক আছে, দ্রুত যুক্ত হয়ে যাবেন। 10টা মানে 10টা দিকে ক্লাসে আসবেন। আচ্ছা তাহলে ক্লিয়ার? গুলি করে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা দেখেন বলছে
ব্যাস বাক্যের ব্যবহৃত শব্দ দেখে সমাজ চেনার উপায় দেখেন, আমরা একটা জিনিস খেয়াল করব যে সিংহ চিহ্নিত আসন আমাদের প্রশ্নে কিভাবে আসে, ইন্টারমিডিয়েট বলি বা অ্যাডমিশন বলি, বলবে সিংহাসন কোন সমাস, নীলকণ্ঠ কোন সমাস, উপজেলা কোন সমাস। তার মানে সমস্ত পদ যেটা থাকবে, তো ছোট যে পদটা থাকে বা বাক্যটা থাকে সেটা থেকে আমাদের ব্যাস বাক্য নির্ণয় করতে হয়, সেটা থেকে আমাদের সমাস নির্ণয় করতে হয়। সেই টেকনিকটা এর আগে আমরা শিখে আসলাম। এখন যে টেকনিকটা শিখবো এটাকে বলা হচ্ছে কি ব্যাস বাক্যটা দেখে কিভাবে চিনবো কোন সমাস সেটা, তাই না? সো এটা জাস্ট গতানুগতিক থেকে জানতে হবে। দেখেন ব্যাস বাক্যের ভিতরে এবং ও আর থাকলে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। এবং ও আর এই তিনটা জিনিস যদি থাকে, এবং ও আর যদি থাকে, এটা ও আর থাকে, এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। একটু দ্রুত লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে ডান লিখতে পারো। ওকে, আবার দেখেন যদি বলা হয় যে সংখ্যা বা সমাহারে দ্বিগু সমাস, যেমন আমি কি বললাম যে একটু আগে বললাম দ্বিগু সমাসের ক্ষেত্রে কি থাকবে, সংখ্যা থাকবে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি থাকবে, এবং ও আর থাকবে। আচ্ছা, তারপর দেখেন যিনি তিনি থাকলে কর্মধারয় সমাস, যেই সেই যা তা এরকম যদি থাকে, যে এই জায়গাগুলোতে আমরা কি বলি যে সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধনীয় যে সর্বনামগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু কর্মধারয় সমাজের মধ্যে ব্যাস বাক্যের ভিতরে থাকবে। আমি এর আগে নিয়মে যেটা বলছিলাম বিভক্তি থাকবে না, বিভক্তিটা লোপ পাওয়া যাবে, ওটা ছিল কি আমাদের সমস্ত পদ দেখে চিনার উপায়। এটা এইটার ভিতরে অর্থাৎ ব্যাস যে বাক্যটা বড় যে বাক্যটা থাকবে সেটার ভিতরে যিনি তিনি এবং যেই সেই যা তা এই নিত্য সম্বন্ধনীয় সর্বনামগুলো কিন্তু থাকতে পারে। আচ্ছা, তারপরে দেখেন পূর্বপদে অব্যয় থাকলে অব্যয়ীভাব সমাস, যেমন উপজেলা, উপগ্রহ, উপকণ্ঠ, এইগুলো হচ্ছে কি যে আমাদের অব্যয়। ঠিক আছে, এগুলো কি বলবো অব্যয়, এবং এখানে উপসর্গের কিন্তু অর্থটাও একটা থাকবে। আচ্ছা, তারপর দেখেন বিভক্তি লোপে তৎপুরুষ, আরেকটা খেয়াল করেন যার থাকলে হচ্ছে প্রভৃহি। তাহলে অনেক ধান আছে যার, অনেক এই যে এরকম যদি টপিকগুলো বুঝায় আর কি, তাহলে সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, প্রভৃহি হয়ে যাবে। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করি, তাদের তোমরা দ্রুত স্ক্রিনশট লিখে ডান লিখো। দেখো, এবং ও আর থাকলে দ্বন্দ্ব সমাস, সংখ্যা সমাহার হচ্ছে দ্বিগু সমাস, যিনি তিনি বা যেই সেই এই ধরনের নিত্য সম্বন্ধীয় সর্বনামগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলবো, কর্মধারয় সমাস। পূর্বপদে যদি অব্যয়ের অর্থ প্রাধান্য পায় সেটাকে অব্যয়ীভাব সমাস বলবো, এবং বিভক্তি যদি লোপ পায় তাহলে সেটাকে তৎপুরুষ সমাস বলবো, এবং কি বলছে যার থাকলে বহুব্রীহি সমাস হয়ে থাকে। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এক হচ্ছে আমাদের কি, এক হচ্ছে আমাদের ক্লাসেস। তো আমরা কি বললাম যে সমাস নির্ণয় করার ক্ষেত্রে যদি আমাদের ব্যাস বাক্য দেওয়া থাকে তাহলে ব্যাস বাক্য দেখে এই জিনিসগুলো থেকে চিনবো। আরেকটা হচ্ছে যদি আমাদের সমস্ত পদ থাকে তাহলে এর আগের পদগুলো থেকে কিন্তু এটা আমাদেরকে চিনতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদেরকে গেদার্থে জানিয়ে রাখি, আমরা প্রত্যেকদিন রাত 10টার দিকে পুরো মাস জুড়ে রমজান মাসে আমরা কিন্তু রমজান মাস উপলক্ষে পুরো মাস জুড়ে বাংলা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা সমাজ নিয়ে আলোচনা করছি, মানে আগামীকালকেও কিন্তু আপনার সঙ্গে দেখা হবে প্রত্যেকদিন রাত 10টার দিকে। আচ্ছা, এখন এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেন তো দেখি আপনার বেসিক গুলো কমপ্লিট হইল কিনা। বলছে প্রধানমন্ত্রী শব্দের প্রধান ও মন্ত্রী সংযোগ যুক্ত হয়, এটা কি প্রত্যয়ের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে, বিভক্তির মাধ্যমে নাকি সমাসের মাধ্যমে? যেমন দেখেন বৈষম্য বিরোধী, এটা কি ধরনের বাক্য ছিল? অর্থাৎ এটাকে যদি আমরা বলি যে প্রধানমন্ত্রী কোন নিয়মে সাধিত হয়েছে, এটা কি উপসর্গের নিয়মে, প্রত্যয়ের নিয়মে, বিভক্তি নিয়মে নাকি সমাসের নিয়মে? যেমন দেখেন আমি বললাম যে বৈষম্য বিরোধী, এটা কোন ধরনের শব্দ? অবশ্যই সমাসবদ্ধ, কারণ কি তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বৈষম্যের বিরোধী, কারণ কি এখানে কি উপসর্গ ব্যবহার করা হয় না, প্রত্যয় ব্যবহার করা হয় না, বিভক্তি ব্যবহার করা হয় না। তাহলে এই জায়গাটাতে কি দাঁড়াবে? দেখেন তো, প্রধানমন্ত্রী, প্রধান যে মন্ত্রী, এই যে সমাসটা, এই সমাসের কারণে কিন্তু এই দুইটা বাক্যকে একত্রিত করে প্রধান যে মন্ত্রী তাকে বলা হয় প্রধানমন্ত্রী। তাহলে এটা কোন নিয়মে সাধিত ভাইয়া? তাহলে এটা কোন নিয়মে সাধিত বলো তো? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার 4 সাবজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা, দেখো ক্লিয়ার ভাইয়া, একটু বলো, দ্রুত বলো, একটু দ্রুত বলবা, দেখি কে কে উত্তর দিছে। আচ্ছা, গুলি গুলি করে উত্তর দাও সবাই।
গুলি গুলি করে উত্তর দাও। আচ্ছা, তানজিনা বলছে ডি নাম্বার, তামান্না ডি নাম্বার, এটা পারারই কথা, তাই না? পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে বলছে 2 নম্বর প্রশ্ন খেয়াল করেন যে বলছে পরপদের অপর নাম কি? একটু আগেই পড়াইলাম, পরপদের উপর নাম কি? এটা কি বিশেষ্য পদ, পূর্বপদ, উপপদ নাকি উত্তরপদ? একটু আগে যারা মনোযোগ সহকারে ক্লাস করেছেন তারা এই প্রশ্ন উত্তর দিতে পারবেন। বেসিক থেকে প্রশ্ন, বলেন পরপদের উপর নাম কি? এটা কি বিশেষ্য পদ, পূর্বপদ, উপপদ বা উত্তরপদ? কি হবে বলেন? ওকে, দ্রুত বলেন, দ্রুত বলবেন, গুলি 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 বলেন কি পদ? দেখেন বলছে কি পরপদের অপর নাম কি? পরপদের অপর নাম হচ্ছে কি? পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। কি পদ ভাইয়া? উত্তরপদ। ঠিক আছে। মৌসুমী বলছে 2 এর ডি, তানজিলা 2 এর 1 বলছে 1 বিশেষ্য পদ কেন ভাই? পরপদের উপর নাম বিশেষ্য পদ কি কয়? রিয়া খাতুন এই শিখাইলাম। প্রীতি বলছে কি পূর্বপদ। ভাই একটা পূর্বপদ আরেকটা হচ্ছে পরপদ, এই পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। সেটা তো জাস্ট সিম্পল বিষয়, বেসিক জিনিস যদি ভুল করেন। আচ্ছা ওকে, তারপর দেখেন খেয়াল করি বলছে যে সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে কি বলা হয়? অর্থাৎ সমাসবদ্ধ যে দীর্ঘ শব্দটি থাকবে এটাকে কি বলা হয়? বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমসমান পদ নাকি পূর্বপদ? বলেন দেখি, বেসিক থেকে প্রশ্ন, কি বলা হয়? কি বলা হয়? অর্থাৎ সমাসবদ্ধ পদটার অপর নাম কি বলেন? এটা কি বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমসমান পদ নাকি পূর্বপদ? দ্রুত বলেন, গুলি গুলি করে বলেন। সমাসবদ্ধ পদটাকে কি বলা হয়? একটু আগেই শিখে আসলাম। তিথি রয় আমাদের সঙ্গে আছে, মিন্টু ইসলাম আমাদের সঙ্গে আছে, রিমা আছে আমাদের সাথে, প্রতিদিন আমাদের সঙ্গে ক্লাসে থাকে। ওকে আচ্ছা, তারপর দেখেন এই পদটাকে আমরা কি বলবো? এই সমসমান পদটাকে আমরা বলা হয় সমস্ত পদ, সমস্ত পদ। ঠিক আছে, ওকে। আর ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, নেক্সটে চলে যাই। আরেকটা প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? একটু আগে শিখাইছি, বলেন। যারা মনোযোগ সহকারে ক্লাস করছেন এগুলো সব অবশ্যই উত্তর দিতে পারবেন, এবং যারা উত্তর দিতে পারতেছেন না তারা হচ্ছে নব্য মির্জাফর। কারণ কি ক্লাস করে ক্লাসের উত্তর এখন দিচ্ছে না, চুপচাপ করে ফোন ধরে বসে আছে, অথবা ক্লাসে রাইখা ওইদিকে হচ্ছে মেসেঞ্জারে আর কি কি বলবো, থাক রমজান মাস। আচ্ছা, তো এটা কি বিশ্লেষণ, এটা কি সংক্ষেপণ, সংযোজন নাকি সংশ্লেষণ? দেখেন এটা কি সালোক সংশ্লেষণ? না ভাই। তারপর দেখেন এটার মানে কি হবে বলেন তো? দেখেন এটা কি সংযোজন যুক্ত করে, সংক্ষেপণ নাকি মিলন? কি বলেন, বিশ্লেষণ কি হবে বলেন তো? অবশ্যই উত্তর হচ্ছে কি সংক্ষেপণ বা সংক্ষিপ্ত করা, সংক্ষেপণ বা সংযুক্ত করা। ঠিক আছে, ওকে। 4 এর খ। যাক আলহামদুলিল্লাহ, তোমরা অনেক জোস, অনেক জোস। তুমি একটু জাস্ট লাইভটা একটু শেয়ার করে দাও তো সবাই, একটু লাইভটা একটু একটা একটা করে শেয়ার করে দাও তো দেখি। মাত্র 6টা শেয়ার পড়ছে, তার মধ্যে আমি দিছি 5টা। আচ্ছা, তারপর চলে আসি নেক্সট। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়া গঠিত? এটা অবশ্যই সমাস পত্তি, তাহলে সমাসের উত্তর হবে। আবার প্রত্যয় দেওয়া আছে, তাই না? আচ্ছা, তারপর দেখেন চলে আসি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ আমরা এখন প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বো। আমরা কি করব? প্রত্যেকটা টপিক হচ্ছে ধরে ধরে পড়বো। দেখেন খেয়াল করেন যে আমরা একটু আগে পড়ে আসছি এই যে দ্বন্দ্ব সমাস, আমরা কিভাবে চিনবো দ্বন্দ্ব সমাসটাকে? থাকবে কি এবং, ও, আর, এই 3টি পদ যদি থাকে এটাকে আমরা কি বলি? দ্বন্দ্ব সমাস বলি। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, পরবর্তীতে খাতায় নোট করবেন এবং আমাদের যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে শেয়ার করবেন, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, দ্রুত লিখতে পারেন। দেখেন এই দ্বন্দ্ব সমাস হওয়ার যে শর্তগুলো পূরণ করতে হবে দ্বন্দ্ব হওয়ার জন্য, সেটা হচ্ছে প্রথমে কি বলছে কি সমাসের সমসমান পদগুলির সংযোজন অব্যয় দ্বারা যুক্ত থাকবে। সংযোজন যে অব্যয় আছে এগুলো দ্বারা, সংযোজক যে অব্যয় আছে তার সেটা দ্বারা যুক্ত থাকবে, এবং উভয় পদের অর্থে কি থাকবে? প্রাধান্য
প্রাধান্য থাকবে। এবং এছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি এখানে একটা হাইফেন থাকবে, হাইফেন থাকবে। যেমন কি, যেমন হচ্ছে বললাম মা এবং হচ্ছে বাবা, মা ও বাবা। যদি আমি ব্যাস বাক্যটা বলি মা ও বাবা, তার একটা জিনিস খেয়াল করেন, মাঝখানে কি আছে? ও আছে। মাঝখানে কি আছে? সমস্ত পদে একটা হচ্ছে হাইফেন আছে। এবং কোন পদটাকে প্রাধান্য দিচ্ছে? দুই পদকেই প্রাধান্য দিচ্ছে। এই ধরনের সমাজগুলোকে আমরা বলছি কি? দ্বন্দ্ব সমাজ। এবং মাঝখানে কি কি থাকবে? এবং ও আর থাকলে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাজ। আশা করি ক্লিয়ার, একটু আগে বুঝাইলাম। আচ্ছা, এখন এখানে খেয়াল করেন, ভালো করে উদাহরণ দেওয়া আছে, যারা উদাহরণ চান, উদাহরণ প্রেমী আছেন, খেয়াল করেন। বলছে ভালো মন্দ, মাঝখানে কি পাচ্ছি ভাইয়া? একটা হাইফেন পাচ্ছি। ভালো মন্দ কথাবার্তা বলছে, তার মানে কি? ভালো বলছে, মন্দ বলছে। এবং কি থাকতেছে? ভালো এবং মন্দ, মাঝখানে এবং পাচ্ছি। দেখেন আয় ব্যয়, তার আয় ব্যয় ভালো নয়, তার আয়ের কথা বলছে নাকি ব্যয়ের কথা বলছে? দুই পদকে কিন্তু কি প্রাধান্য দিচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি এখানে ও আছে। দেখেন এখানে সুন্দর করে এই যে ও এবং আর যদি ব্যাস বাক্য থাকে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ। এবং প্রত্যেকটার মাঝখানে দেখেন হাইফেন, হাইফেন, হাইফেন। তাল, তাল তমাল, তাল ও তমাল। জন ও মানব, জনমানব। চা আর বিস্কুট, চা বিস্কুট। খেয়াল করছেন? তার মানে এই ধরনের যদি বৈশিষ্ট্যগুলো থাকে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাজ। এখন এই দ্বন্দ্ব সমাজের কিছু প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদগুলো একটু আমরা দ্রুত পড়ার চেষ্টা করব। খেয়াল করেন, বলছে কি সাধারণ দ্বন্দ্ব, লতা ও পাতা, লতা ও পাতা, লতা পাতা, এটা সাধারণ অর্থে কিন্তু দ্বন্দ্ব সমাজটা গঠন করেছে। আচ্ছা, আবার খেয়াল করেন যে বলা হচ্ছে মিলনার্থক, মিলন থাকবে। কি থাকবে? মিলন থাকবে। জিন পরি, জিন পরি। মা বাবা, মা বাবা। ভাই বোন, ভাই ও বোন, ভাই বোন। যুবক ও যুবতী, যুবক যুবতী। পিতা ও পুত্র, পিতা পুত্র। দেখেন ও সবগুলোর মাঝখানে কি আছে? ও আছে। সমস্ত পদে কি আছে? প্রত্যেক সবগুলোর মাঝখানে হচ্ছে কি আছে? আমাদের হাইফেন, হাইফেন, হাইফেন আছে। ঠিক আছে? সো এই যেগুলো কি মিলন অর্থে, যুবক যুবতী, পিতা মাতা, মা বাবা, ভাই বোন, এগুলো হচ্ছে কি মিলনার্থক দ্বন্দ্ব সমাজ। এখন বিপরীত দ্বন্দ্ব সমাজ কোনগুলো? বিপরীত দ্বন্দ্ব সমাজ হচ্ছে কি আয় এবং ব্যয়। দেখেন আয় হচ্ছে আসে, ব্যয় হচ্ছে কি যায়। বিপরীতক অর্থাৎ বিপরীত শব্দ যদি থাকে এরকম, এই সমাজগুলোকে আমরা বিপরীতক শব্দ বলবো। আচ্ছা, বিরোধ থাকবে। কি থাকবে? বিরোধ, পুরা মারামারি একদম। বুঝতে পারছো? পুরা মারামারি, যেমনটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল, এরকম আর কি বিপরীত সম্পর্ক থাকবে। দা ও কুমড়া, দা কুমড়া। বলছে কি ভালো ও মন্দ, স্বর্গ ও নরক। এই যে দেখেন স্বর্গ নরক, স্বর্গ এক জিনিস, নরক আরেক বিপরীত জিনিস, তাই না? এই ধরনের জিনিসগুলোকে বলতে কি দ্বন্দ্ব সমাজ বা আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাজ। সো এই জিনিসগুলো থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই উদাহরণগুলো একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর চলে আসি নেক্সট জায়গায়। নেক্সটে কি বলা হচ্ছে খেয়াল করেন, অঙ্গবাচক, অঙ্গ বুঝাবে। বলছে কি হাত ও পা। সংখ্যাবাচক বুঝাবে 9, 6, 20, 25, 7 ও 17, 7 ও 5। এই যে বিষয়গুলা, 7 আমি তুমি কোনো 7 পেজের মধ্যে নাই, 9, 6 করিস না, 19, 20 করিস না, সেই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাজ। দুই পদকে কিন্তু প্রাধান্য দেয়। এবং সংখ্যা হলেই যে দ্বিগু হবে তা না, এটা কিন্তু দ্বন্দ্ব সমাজও হতে পারে। আচ্ছা, পরের টপিকে আমরা চলে যাই, দীর্ঘায়িত না করি। সমাজে যে প্রকারভেদগুলো আছে আরো দেখেন, সমার্থক হাট বাজার, বইপত্র, ব্যবসা বাণিজ্য, এগুলো হচ্ছে কি সমার্থক শব্দ বুঝাচ্ছে প্রায় সমার্থক, গোটাটা বুঝাবে না, প্রায়। যেমন কাপড় চোপড়, সামান্য পরিবর্তন হবে, সামান্য পরিবর্তন হবে, কাপড় চোপড় সামান্য পরিবর্তন হচ্ছে। আচ্ছা, দুটোর সর্বনাম যোগে দ্বন্দ্ব। বলতে কি দুটো সর্বনাম থাকবে। সর্বনামী কাকে বলে? নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে হচ্ছে কি বলা হয়? সর্বনাম বলা হয়। বলছে কি তুমি আমি। ওকে, তারপর দেখেন দুটো ক্রিয়া যুক্ত করেও কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে। আসা ও যাওয়া, আসা ও যাওয়া, আসা যাওয়া। আবার দেখেন দুটো ক্রিয়ার বিশেষণ যোগও কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন ধীরে সুস্থে, ধীরে সুস্থে। আচ্ছা, তারপর দেখেন দুটো বিশেষণ যোগও কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে। ভালো মন্দ। একশেষ দ্বন্দ্ব, দেখেন এই জায়গাটা গুরুত্বপূর্ণ, একশেষ দ্বন্দ্বটা গুরুত্বপূর্ণ। দেখেন আমরা জানি প্রত্যেকটা দ্বন্দ্ব সমাজে কয়টা পদ থাকবে? দুইটা পদ থাকবে, কিন্তু একশেষ দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে মাত্র একটা পদ থাকবে। যেমন দেখেন তুমি আমি, তুমি সে আমরা।
সে, তুমি, তোমরা, এই ধরনের যে সমস্ত পদগুলো পাবো আমরা একটা মাত্র শব্দ দ্বারা গঠিত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। কি বলবো ভাইয়া? একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে আমরা বলবো। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার। তারপর চলে আসেন, আরো কয়েকটা জিনিস শিখা লাগবে আমাদেরকে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব যেটা বলছে। দেখেন এখানে একটা আপনাদেরকে বলি, বহুপদী, বহুপদী দ্বন্দ্ব সমাজেও কিন্তু আছে। বহুপদী, বহুপদী বলতে কি বোঝায়? যেমন আমি বললাম কি, বহুপদীর ক্ষেত্রে নাক কান, নাক কি বলা হচ্ছে, নাক কান চোখ, তারপর দেখি সাহেব বিবি গোলাম, এই ধরনের যদি অনেকগুলো পদ দেওয়া থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি বহুপদী দ্বন্দ্ব সমাস। তিনটা মানে দুইয়ের অধিক থাকবে, তিনটা চারটা পাঁচটা এরকম যদি থাকে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস আমরা কিন্তু বলে থাকি। এখন অলুক মানে কি? অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ হয় না বা লুপ্ত বা বাদ হয় না, এই ধরনের সমাজগুলোকে বলা হবে কি অলুক। এখন অলুকটা যদি দ্বন্দ্বে আসে তাহলে অলুক দ্বন্দ্ব, তাই না? তাহলে ও দ্বন্দ্ব সমাজের মধ্যে যখন বিভক্তি লোপ পাবে না তাকে অলুক দ্বন্দ্ব বলবো। যেমন খেয়াল করেন, ধনে জনে, ঘরে বাইরে, এই বিভক্তি কি আসছে? এই বিভক্তি আসছে। এই বিভক্তিটা কিন্তু এখানে এসে লোপ পায় নাই। ধনে জনে, ঘরে বাইরে, মায়ে ঝিয়ে, দেশে বিদেশে, দুধে ভাতে, দেখেন খেয়াল করে দেখেন একটা বিভক্তি কিন্তু লোপ পায় নাই। যদি বিভক্তি লোপ না পায় সেটাকে আমরা কি বলতেছি? অলুক দ্বন্দ্ব সমাস বলতেছি। দ্বন্দ্ব মানে কি? দুইটা পদকে প্রাধান্য দিবে এবং যদি বিভক্তি থেকেই যায় সেটাকে আমরা বলবো কি অলুক দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার ভাই? ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা দেখেন, বহুপদী দ্বন্দ্ব সমাজ, যে জিনিসটা বললাম আর কি একটু আগে, দেখেন এই যে বহুপদী দ্বন্দ্ব সমাজের একটা অনেক বড় ছক দেওয়া আছে, খেয়াল করেন, বলতে তিন বা তার অধিক পদ যে সমাজের মধ্যে থাকে তাকে বহুপদী বলে। দেখেন একটু আগে একশেষ পড়ে আসছি, একটা মাত্র সমস্ত পদ থাকবে। আমরা জানি সমাজে দুইটা পদ থাকে কিন্তু একটাও থাকতে পারে, আবার দেখা যায় আমরা জানি দুইটা থাকে কিন্তু একাধিক, দুইয়েরও অধিক কিন্তু ততোধিক কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো দেখেন বলছে সাহেব বিবি ও গোলাম, ও দ্বারা কি বুঝলাম? দ্বন্দ্ব সমাজ। এবং তিনটা পদকে যখন প্রাধান্য দিচ্ছে তখন তারা কি দ্বন্দ্ব সমাজের মধ্যে পড়ে গেছে। সাহেব বিবি গোলাম কোন দ্বন্দ্ব? বহুপদী দ্বন্দ্ব। তেল নুল লাকড়ি, স্বর্গ মর্ত পাতাল, ইট কাঠ চুন শুক্রি, অন্ন সুরকি, আচ্ছা অন্ন বস্ত্র আর বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, আবাল বৃদ্ধ বনিতা, সূর্য চন্দ্র গ্রহ তারা। দেখেন এই জায়গাটাতে খেয়াল করেন, শুধু যে তিনটা থাকবে না, চারটাও কিন্তু থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, অর্থাৎ দুইয়ের অধিক যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। দেখেন চন্দ্র সূর্য গ্রহ তারা, শুধুমাত্র ওটাকে তুলে দিয়ে দ্বন্দ্ব সমাজ হয়ে গিয়েছে। টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনাদের চেনার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, ওকে, নেক্সটে চলে যাই। শুনেন, আজাইরা ইন্ট্রো কথা বাদ দিয়ে আমরা কি করব? আসল কথায় পড়বো, আসল জিনিস পড়বো। এত কিছু ভাই পড়ার লাগে না, গভীরে যাওয়ার লাগে না, তবে গভীর থেকেও কিন্তু প্রশ্ন আসে। যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন নিয়ে ক্লাসগুলো থাকবে প্রতিদিন রাত 10টার দিকে। ঠিক আছে, আসেন চলে আসি কিছু প্র্যাকটিসে। দেখেন প্র্যাকটিস বলেন, দেখেন বিপরীতার্থক দ্বন্দ্ব সমাজ, বিপরীতার্থক শব্দের মিলনে যে দ্বন্দ্ব গঠিত হয় কোনটা হয়েছে বলেন তো? কোন জায়গাটাতে বিপরীত অর্থ প্রকাশ করতেছে বলেন তো? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, কোন প্রশ্নটাতে বিপরীত অর্থ প্রকাশ করছে? একটু দ্রুত আমাকে বলেন তো, এটা আমাকে বলেন। একটু আগে পড়ায় আসলাম, বলেন কোন শব্দটাতে বিপরীত অর্থ প্রকাশ করে? বিপরীত অর্থ প্রকাশ করে, গুলি গুলি করে বলেন, দ্রুত 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 বলেন, কোনটাতে প্রকাশ করে? বলেন। আচ্ছা, তো দেখেন নিশ্চয়ই, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই জোস, 4-4। আচ্ছা তামান্না আক্তার তোমার বলছে 2, কেমনে 2? কি ওহি নকুল কেমনে ভাই বিপরীত অর্থ প্রকাশ করে? ওকে, তানজিলুর রহমান মুন্না আমাদের সঙ্গে আছে, মিতা আমার, মুন্না ভাই, মুন্না ভাই, ওকে ওকে। তানজিনা বলছে 4 নাম্বার, তানিসা আক্তার 4 নাম্বার। আমি কি
পারবো এই ক্লাসটা করে হেনার বিয়ে আটকাতে? না, তুমি হেনার বিয়ে আটকাতে পারবে না, হেনার বিয়ে হয়ে গেছে। ওকে, হেনার বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর চলে যায় নেক্সট। তাহলে এটা সঠিক উত্তর কি? ধনী এবং গরিব এখানে বিপরীত অর্থ প্রকাশ করে। আচ্ছা, তারপরে খেয়াল করেন, আমি সময় নষ্ট করবো না, দ্রুত আগাবো। দেখেন 2 নম্বরে বলছে দ্বন্দ্ব সমাজের পদ, দ্বন্দ্ব সমাজবদ্ধ পদ কোনটাতে দ্বন্দ্ব সমাজ, মানে কোন জায়গাটাকে আমরা দ্বন্দ্ব সমাজ বলতে পারি? এটা কি দম্পতি, মধুমাখা, রাজপদ নাকি পলান? বলেন তো এটাকে কোনটাকে আমরা দ্বন্দ্ব সমাজ বলবো, কোনটাকে আমরা দ্বন্দ্ব সমাজ বলবো? আমি একটু আগে পড়ে আসছি, একটু বলেন দেখি আমরা কোনটাকে আমরা দ্বন্দ্ব সমাজ বলবো। দেখেন একটা এরকম আছে যে জায়া ও পতি। দেখেন জায়া ও পতি, এই জায়া ও পতিটাকে সংক্ষেপে বা সমাজবদ্ধ করলে আমরা পাই হচ্ছে দম্পতি, অর্থাৎ কি স্বামী এবং স্ত্রীর কথা বলেছে। তাহলে দেখেন এটাকে বলা হয় কি? একশেষ দ্বন্দ্ব সমাজ। এক শেষ কি বলা আছে ভাইয়া? এক শেষ। তার মানে দেখেন তো পলানো হবে না, রাজপথ হবে না, মধুমাখা হবে না, সঠিক উত্তর কি? দম্পতি। সঠিক উত্তর হচ্ছে কি? দম্পতি। ও রে জোস, তোমরা তো অনেক জোস। ওকে ওকে ওকে, নেক্সটে চলে যাই, গুলি করে নেক্সটে চলে যায়। দেখেন খেয়াল করেন যে জায়া ও পতিকে কোন সমাজবদ্ধ করলে কি দাঁড়ায়? একটু আগে কয়েক সেকেন্ড আগে বলছি ভাই, তারপরে যদি না কমেন্ট করতে পারো আমার কিচ্ছু করার নাই, তুমি 2 টাকার পানি খায়ে ঘুম দাও। ওকে, তারপর চলে আসি। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাজবদ্ধ পদ কোনটি? বলেন তো কোনটা? দ্বন্দ্ব সমাজ চিনতে পারেন কিনা? ঘি, ভাত, নদী, নালা, ভব, নদী, কাঁচা, মিঠা। দেখেন প্রত্যেকটার মাঝখানে হাইফেন আছে, তারা এখন চিনতে অসুবিধা হবে। বলেন দেখি কোনটা হবে? দেখেন কোনটাতে 2টা পদকে প্রাধান্য দিচ্ছে, কোন জায়গাটাতে 2টা পদকে প্রাধান্য দিচ্ছে? কোনটা দ্রুত বলেন। 3 তো না, 4 বলেন, 4 বলেন, 4 গুলি বলেন। ভেরি গুড। এখানে হচ্ছে নদী, নালা হচ্ছে দ্বন্দ্ব সমাজ। গুড, ভেরি গুড। আচ্ছা, নেক্সটে চলে আসি। একশেষ দ্বন্দ্ব সমাজের উদাহরণ কোনটি? বলেন। একশেষ। দেন এই ধরনের কিন্তু যে ব্যতিক্রমগুলো আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বলেন দেখি একশেষের উদাহরণ কোনটা? বলেন। একশেষ, এখানে এক ম্যাচ হয়ে গেছে, একশেষ হবে। একশেষ দ্বন্দ্ব সমাজের উদাহরণ কোনটি? প্রগতি, নৌর, আমরা নাকি ধুতি চাদর? দেখেন অবশ্যই ধুতি চাদর হবে না। কেন হবে না? কারণ 2টা পদ আছে, তাই না? খেয়াল করেন। ওকে, হ্যাঁ দেখেন তুমি আমি যে বিষয়টা থাকে আর কি বলা হচ্ছে? তুমি আমি সে, তুমি আমি ও সে, সেটাকে কি বলা হয়? আমরা। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? আমরা। আচ্ছা, তারপর চলে যায় নেক্সট, বহুব্রীহি সমাস। দেখেন এই বহুব্রীহি সমাসটা নিজে একটা বহুব্রীহি সমাস। কেন? কারণ বহু দ্বারা অনেককে এবং ব্রীহি দ্বারা ধানকে বুঝালো, এখানে ধানকে এবং বহুকে না বুঝিয়ে কোটিপতি কোনো ব্যক্তিকে বা ধনবান কোনো ব্যক্তিকে কিন্তু বোঝায়। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো যে সমস্ত পদের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ যে পদগুলোকে উল্লেখ করা থাকবে সেই পদগুলোকে না বুঝিয়ে 3 নাম্বার কাউকে যদি বোঝায় সেটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। দ্রুত শেষ করব, একটু খালি ওয়েট করো। ওকে, খেয়াল করো বলছে কি বহুব্রীহি আছে যার, এখানে যার অনেক ধান আছে এমন কাউকে বোঝাচ্ছে, তাই না? এটাও একটা কিন্তু উদাহরণ, তৃতীয় পক্ষকে 3 নম্বর পূর্ণ পক্ষকে বোঝায়। আচ্ছা দেখেন এই বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। প্রথমে আসছে কি?
সমানাধিকরণ বহুব্রীহি। এই সমানাধিকরণ বহুব্রীহির ক্ষেত্রে চিনার যে উপায়টা আছে, সমস্ত পদটি একটা বিশেষণ পদ আর একটা কি বিশেষ্য পদ থাকবে, অর্থাৎ একটা দোষ গুণ অর্থ সংখ্যা পরিমাপ বোঝাবে। এবার লাস্টে যে পদটা থাকবে সেটা হচ্ছে নাম বোঝাবে, নাম বা নাউন বোঝাবে। কি বোঝাবে? নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় সেটাকে আমরা বলবো কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে হচ্ছে সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আচ্ছা দেখেন, তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাই, এটা তো অবশ্যই। দেখেন, হত শ্রী, হত হয়েছে শ্রী যার। শ্রী মানে কি? নামকে বোঝাচ্ছে। হত বলতে কি? এটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। খোশ মেজাজ, খোশ মেজাজ যার। তারপরে দেখেন উচ্চ শির, শির মানে কি? মাথা। উচ্চ শির, মাথাটা কেমন? উচ্চ। তাহলে এই যে কি, এটা হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, এবং শির হচ্ছে কি বিশেষ্য পদ। তারপরে দেখেন সুশ্রী, সুশ্রী যার। শ্রী মানে কি? সুন্দর। শ্রী বলতে কি? সৌন্দর্যটাকে বোঝাচ্ছে। সুশ্রী ভালো সুন্দর যার বা চেহারা যার, তাই না? চেহারাকে বোঝাচ্ছে, সুন্দর চেহারা যার। দেখেন নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। দেখেন নীল দ্বারা কি বোঝাচ্ছে? রংকে বোঝাচ্ছে, অর্থাৎ দোষগুণ অবস্থা। কণ্ঠ দ্বারা কাকে বোঝাচ্ছে? কণ্ঠ দ্বারা শিবকে বোঝাচ্ছে, শিব। তাহলে এই যে নীলকণ্ঠ তৃতীয় পক্ষকে বোঝাচ্ছে, তাই না? তাহলে শিব হচ্ছে একটা বিশেষ্য পদ, বিশেষ্য পদ, ঠিক আছে? তাহলে আর নীল যেটা আছে এটা হচ্ছে আমাদের বিশেষণ পদ। তাহলে এই ধরনের যদি পদগুলো থাকে, বিশেষণ এবং বিশেষ্য যুক্ত অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলবো কি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আচ্ছা নেক্সট চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে কি বলা হচ্ছে যে বেদীকরণ, বেদীকরণ। দেখেন বেদীকরণ বলছে সমস্ত বলতে বিশেষণ থাকবে না। আমরা আগে বলছিলাম কি বিশেষণ এবং বিশেষ্য পদ থাকে, এখানে কি থাকবে না? বিশেষণ পদ থাকবে না। কি থাকবে? সবগুলোই হচ্ছে আমাদের বিশেষ্য পদ থাকবে। কি থাকবে ভাইয়া? বিশেষ্য পদ থাকবে। বাংলা লিখছি বিশেষ্য, তরিকা লিখবো এটা। দেখেন বিশেষ্য পদ থাকবে। বলছে যে 80 20 কথা সর্বস্থ। দেখেন 80 আবার 20-এর কথা বলছে, তাহলে দেখেন এখানে কিন্তু বিশেষণ পদ নেই। 80-তে 20 যার, কথা সর্বোচ্চ, কথা সর্বোচ্চ যার, এগুলো হচ্ছে বেদীকরণ বহুব্রীহি সমাস। দেখেন তারপর 3 নম্বরে খেয়াল করি বেতিহার, একটা বেদীকরণ, একটা হচ্ছে বেতিহার। বলছে সমষ্টিভিত্তিক কোনো কাজ করা বা ক্রিয়া বোঝাবে, কাজ করা যদি বোঝায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বেতিহার বহুব্রীহি সমাস বলবো। কাজ করা যদি বোঝায় সেটাকে আমরা কি বলবো? বেতিহার বহুব্রীহি সমাস বলবো। দেখেন খেয়াল করেন যে তৃতীয় পক্ষের প্রাধান্য পাবে কানা কানি, হাতা হাতি, কোলা কুলি। আরো শর্টকাট নিয়ম বলি, এখানে একটাতে আ থাকবে, পরের পরটাতে থাকবে ই, আ ই, এবং পুনরাবৃত্তি রোধ করার জন্য শেষে একটা ই লাগবে। তাহলে কানে কানে যে কথা, তাহলে কানে কানে না বলে কানা কানে বলতেছি। হাতা হাতি, হাতে হাতে যে লড়াই, তাহলে হাত হাত না বলে হাতা হাতি বলতেছি। কোলাকুলি, কোলে কোলে যে মিলন, তাহলে এই যে বিষয়টা দাঁড়াচ্ছে কোলাকুলি। তাহলে একটা আ থাকতেছে, পরের পদে ই থাকতেছে। এই ধরনের যদি শব্দগুলো থাকে সেটাকে আমরা কি বলি? বেতিহার, বেতিহার বহুব্রীহি সমাস বলি। আচ্ছা তারপরে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরে চলে যায় ন তৎপুরুষ। দেখেন ন মানে কি? না। ন মানে কি? না, না অর্থ প্রকাশ করবে। ন মানে কি? না অর্থ প্রকাশ করবে। অর্থাৎ ব্যাস বাক্যের শেষে যার থাকবে এবং না অর্থ যদি প্রকাশ করে সেটাকে হচ্ছে ন তৎপুরুষ ন বহুব্রীহি সমাস বলে। দেখেন বলছে কি অবুঝ নেই বুঝ যার, অপয়া নেই পয় যার, বেহায়া নেই হায়া যার। তাহলে এখানে কি কেউ আসো এরকম যে বেহায়া অথবা কোনো বেহায়া বন্ধু আছে নাকি তোমার যাকে মেনশন দেওয়া যায়? দাও তো বেহায়া বন্ধুকে দেখি। আচ্ছা তারপরে দেখো ন বলতে কি না অর্থ প্রকাশ করবে। তাহলে অ বে এই জিনিসগুলো যদি থাকে সেগুলো হচ্ছে কি না অর্থ বা নেগেটিভ অর্থ প্রকাশ করে। ঠিক আছে, নেগেটিভ অর্থ কি করে? প্রকাশ করে। আচ্ছা তারপর চলে যায় নেক্সটে 5 নম্বরে। বলছে কি মধ্যপদলোপী। এখন মধ্যপদলোপী বলতে কি? ধরেন 1 2 3, 1 নম্বর পদ 2 নম্বর পদ থাকবে, 1 নম্বর এবং 3 নম্বর পদ থাকবে। 2 নম্বর যে পদটা থাকবে সেটা হচ্ছে লোপ পাবে। কিভাবে লোপ পাবে বা বিলুপ্ত হয়ে যাবে? তো বলছে কি এই বেশ বাক্যটি স্বাভাবিকের চেয়ে লম্বা হয়। কি হবে? লম্বা হবে। দেখেন মেনির মতো মুখ যার,
গায়ে হলুদের দেওয়া হয় যে অনুষ্ঠানে বিড়ালের চোখের মতো চোখ যার। দেখেন বিষয়টা হচ্ছে কি, এইগুলো মধ্যপদলোপীর ক্ষেত্রে মাঝখানের পদটা কি পায়, লোপ পায়। আমরা একটা জিনিস খেয়াল করেন যে গায়ে হলুদের যে অনুষ্ঠান, গায়ে হলুদ, দেখেন প্রথম পদটাকে প্রাধান্য নেয়, দ্বিতীয় পদটাকে প্রাধান্য দেয় নাই, অন্য একটা অনুষ্ঠানকে প্রাধান্য দিচ্ছে, এই জন্য বহুব্রীহি সমাস। এবং দেখেন গায়ে হলুদে দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখেন তো গায়ে হলুদের দেওয়া অনুষ্ঠান, লাইনটা কি অনেক বড়, মাঝখানে পদটা কিন্তু লোপ পাচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন মাঝখানে কিন্তু পায় নাই, শেষেরটুকু পাইছে। কি পাইছে? শেষটুকু। সেইটা একটা মজার বিষয়, মধ্যপদলোপী হলেও অনেক ক্ষেত্রে মাঝখানের পদ লোপ পায় না, সেটুকু কিন্তু লোপ পেতে পারে। ঠিক আছে, আবার দেখেন বিড়াল চোখী, বিড়ালের চোখের মতো যে চোখ যার, দেখেন এই ক্ষেত্রেও কি হয়েছে, প্রথম মধ্যের পদ লোপ পাইছে, শেষেরটুকু লোপ পাচ্ছে, তাই না? এই হচ্ছে বিষয়, বিড়াল চোখী। আচ্ছা, তারপর চলে যাই 6 নাম্বার। 6 নম্বরের ক্ষেত্রে খেয়াল করেন, বলছে অলুক। অলুক মানে কি বলছে, বিভক্তি লোপ পাবে না, অলুক, অলুকের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবে না। এবং দ্বন্দ্ব বহুব্রীহি সমাসের যদি আমাদের বিভক্তি লোপ না পায়, সেটাকে আমি অলুক বহুব্রীহি সমাস বলবো। দেখেন বলছে কি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি আছে যার। দেখেন যার থাকলেই কি বহুব্রীহি, যার থাকলেই কি বহুব্রীহি, এবং মাথায় পাগড়ি বলছে। এখন দেখেন তো অন্তস্তীয় আছে অ এ তে, এই বিভক্তিগুলো কিন্তু বিভক্তি পাচ্ছে না। হাতে ছুরি, কানে কলম, মুখে ভাতে, মুখে ভাত যার, এই যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। এখান থেকে কি হচ্ছে না, বিভক্তি লোপ পাচ্ছে না। এবং দেখেন কানে কলম, কানে কলম, এই যে কানে কলম পণ্ডিত ব্যক্তি। ওকে ওকে, মুখে ভাত, দেখেন তো মুখে ভাত দ্বারা কি, মুখে ভাতকে বোঝাচ্ছে, ভাত এবং মুখ না, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অনুষ্ঠানকে, তৃতীয় পদকে প্রাধান্য দিচ্ছে। আমার এখানে যদি বিভক্তি লোপ পাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে কি বহুব্রীহি, অলুক বহুব্রীহি সমাস। আচ্ছা, তারপর চলে যাই 7 নাম্বার। বলছে প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয় থাকবে, শব্দের শেষে কি থাকবে, ও আ এ ই যদি থাকে তাহলে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলে। দেখো এক চোখা, ঘর মুখ, নিখর চেয়ে, তাই দেখেন এখানে আছে আ, এটাতে আছে ও, এটাতে আছে এ, আ ও এ ই যদি থাকে এগুলোকে আমরা কি বলবো, প্রত্যয়ান্ত বহুব্রীহি বলবো। কি ভাইয়া, আ ও ই যদি থাকে এবং এ যদি থাকে, এগুলো হচ্ছে কি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তো যাই হোক, রাতের বেলা বেশি ছোট চিল্লায়ও না, মানুষ অন্য কিছু মনে করবে। যাই হোক, তো হচ্ছে বিষয়। সে বলছে কি এক চোখা, ওর মুখর, নিখরচে, এগুলো থাকলে হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। আচ্ছা, তারপর চলে আসি নেক্সটে। খেয়াল করি, খেয়াল করি, দেখেন 8 সংখ্যাবাচক। সংখ্যাবাচকের ক্ষেত্রে কি বলছে, একটা সংখ্যা থাকবে আর একটা থাকবে কি বিশেষ্য পদ, একটা থাকবে সংখ্যা, একটা থাকবে কি বিশেষ্য পদ, এবং এই দুইটা মিলে বিশেষণ পদ যদি গঠন করে সেটাকে হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দেখেন বলছে তে পায়া, তে পায়া, তে বলতে কি 3 বোঝাচ্ছে, 3টা পা আছে যার, 3 পা আছে যার, তে পায়া। তারপর দেখেন দোল্লা, দ্বিপদী, সতার, তাহলে দেখেন 3টা পা, তার একটা সংখ্যা বোঝাচ্ছে, আরটা হচ্ছে পা দ্বারা বিশেষ্য পদকে বোঝাচ্ছে, বিশেষ্য। এখন এই দুইটা যুক্ত করে যে পদটা গঠন করা হয়েছে, এই পদটা হচ্ছে কি, এই পদটা হচ্ছে বিশেষণ পদ। তে পায়া, দোলনা, দ্বিপদী, এগুলো হচ্ছে বিশেষণ পদ। তাহলে দেখেন প্রত্যেকটাতেই কি আছে, সংখ্যা বিশেষ্য, সংখ্যা বিশেষ্য, এবং পুরো বাক্যটাকে আমরা কি বলতেছি, বিশেষণ পদ। পুরো বাক্যটাকে আমরা কি বলতেছি, বিশেষণ পদ কিন্তু আমরা বলতেছি। ঠিক আছে, ওকে। তারপর নেক্সট চলে যায়, নেক্সট জায়গাটা দেখেন নিপাতনের সিদ্ধ কিছু বহুব্রীহি সমাস আছে যেগুলো হচ্ছে কি কোনো ধরনের নিয়ম মানে না, নিপাতন, ঠিক আছে, কোনো নিয়ম মানবে না। যেমন দেখেন দ্বীপ, দুদ্বীপের অবজার, নরপশু, অন্তরীপ, তারপর পণ্ডিত মূর্খ, এই যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে কি নিপাতনের সিদ্ধ। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, যাতে করে এগুলো একটু মুখস্থ করে ফেলতে পারো। এগুলো কোনো ধরনের নিয়ম কিন্তু মানে না, এগুলো কি করে না, এগুলো কোনো ধরনের নিয়ম মানে না। আচ্ছা, খেয়াল করেন, তারপর চলে যাই, নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ নয়, বলেন কোনটি নয়? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার নাকি ঘ নাম্বার? একটু দ্রুত বলবেন কোনটি নয়, একটু দ্রুত বলবেন, একটু দ্রুত বলবেন। গুলি গুলি করে বলেন কোনটি হবে।
নয়, অর্থাৎ অন্য প্রধান পদকে প্রাধান্য দিচ্ছে না, এই ধরনের কোন পদ দ্বারা? একটু বলেন। ওকে, তাসনিম আক্তার বলছে ডি, মেঘলা আকাশ বলছে ওকে 4 বলছে, মাহফুজ তানজিম বলছে ঘ নাম্বার। আচ্ছা, রাকিবুল ইসলাম বলছে ঘ নাম্বার। সুশ্রী ভাই একটু আগে উদাহরণে পড়ে আসলাম, সুশ্রী কেমনে কি ভাই, কেমনে কি? জান্নাত বৃষ্টি বলছে 4 নাম্বার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তোমরা অনেক জোস। দেখি, আচ্ছা দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু অন্য পদকে প্রাধান্য দেয়, কিন্তু প্রাধান্য দেয় না হচ্ছে যে ঘ নাম্বারটা আছে, ঘ নাম্বারটা হচ্ছে প্রাধান্য দেয় না। আচ্ছা, নেক্সটে দেখেন বলছে যে মৎস্যগন্ধা যে সমাসের ব্যাস বাক্য কোনটি? মৎস্যগন্ধা সমাসের ব্যাস বাক্য কোনটি? এইখানে একটা মিস্টেক আছে, দেখেন প্রশ্নটা হবে এরকম যে মৎস্যগন্ধা কোন সমাস, যে সমাসের ব্যাস বাক্য, যে সমাজের ব্যাস বাক্য কোনটি নয়, যে সমাজের ব্যাস বাক্য কোন সমাজের তৎপুরুষ কর্মধারে বহুব্রী, যেহেতু আমরা বহুব্রী পড়ছি তার মানে এটা বহুব্রী উত্তর হবে, তাই না? এটা জানার কথা। তারপর দেখেন নেক্সট চলে যায়, নাচ জামাই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য কোনটি? বলেন এইটার ব্যাস বাক্য বলেন, ব্যাস বাক্য বলেন। দেখেন নাত জামাই অর্থাৎ নাতি জামাই যেটাকে বলে আর কি, বলেন তো কোনটা? নাতির জামাই, যে নাতি সেই জামাই, নাতির জামাই, নাতনির জামাই, নাকি নতুন প্রতিজার, যুবক প্রতিজার? বলেন কি হবে, কি হবে বলেন? দেখেন নাতির জামাই হবে না, নাতি নিজেই হচ্ছে জামাই, তাই এটা পুরুষ বাচ্চা, পুরুষ কখনো কি জামাই হয়? হবে না, তার মানে এটা হচ্ছে ভুল। যে নাতি সেই জামাই, ভুল। আচ্ছা, যুবক প্রতিজার, দেখেন যুবক প্রতিজার, নো, হবে না, তার মানে নাতনির জামাই হচ্ছে কি নাত জামাই। সেখানে দেখেন ক নম্বরে নাতির জামাই, ভাই নাতি তো জামাই হবে, সে তো পুরুষ, এখন পুরুষের আবার পুরুষ জামাই হয় না। ওকে, ঠিক আছে, 3 গ। ওকে, সুন্দর। আচ্ছা, নেক্সটে চলে যাই, বলছে হা ভাত এর ব্যাস বাক্য কোনটি? বলেন হা ভাতের ব্যাস বাক্য কোনটি? হা ও ভাত, ভাতের অভাব, হাতে ভাত, যেই হা সেই ভাত। বলেন হা ভাত কোনটা হবে? হা ভাত, দ্রুত বলেন। কুরাইশি আমাদের সঙ্গে আছে। ওকে, ঠিক আছে, তাহলে ভাতের অভাব যার সেটাকে বলা হয় কি হাভাত। অনেক সুন্দর। তারপর দেখেন নেক্সট দ্বিগু সমাজে চলে আসি, লাস্ট আজকে একটা টপিক দ্বিগু সমাজ, বাকি 3টা সমাজ হচ্ছে আমরা পরবর্তী দিন শিখব। ঠিক আছে, বাকি 3টা সমাজ আমরা হচ্ছে পরবর্তী দিন শিখব। দেখেন দ্বিগু সমাজের ক্ষেত্রে কি বলছে বর্তমানে দ্বিগু সমাজ কর্মধারের অন্তর্ভুক্ত। দেখেন আমি বলছিলাম না যে নতুন পুরাতন বইয়ের একটা পার্থক্য আছে, তো নতুন বই যখন আপনারা ঘাটতে যাবেন তখন দ্বিগু সমাজটা কিন্তু কর্মধারের সমাজের ভিতরে পাবেন, কারণ 2টা পদতেই কিন্তু পরপদকে প্রাধান্য দেয়। কোন পদকে প্রাধান্য দিবে? পরপদকে
প্রাধান্য দিবে। আচ্ছা, এখানে কি থাকবে? সমাহার বা সমষ্টি অথবা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দ থাকবে। তাহলে সমাহার শব্দটা আমরা পাবো যেটা সমষ্টি অর্থ প্রকাশ করবে বা মিলন অর্থ প্রকাশ করবে, এবং সংখ্যাবাচক শব্দের যে বিশেষ্য পদের, কোন পদের? বিশেষ্য বা নাউন পদের যে সমাস হয় সমাহার বা মিলন অর্থে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা হচ্ছে দ্বিগু সমাস বলি। কি বলি ভাইয়া? দ্বিগু সমাস। সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য দেয়। তার মানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি, সমাস বা সমষ্টি অর্থ থাকবে, সংখ্যাবাচক শব্দ থাকবে, বিশেষ্য পদ থাকবে, এবং এই পদগুলো পরপদকে প্রাধান্য দিবে। কাকে প্রাধান্য দিবে? পরপদকে কিন্তু প্রাধান্য দিবে। আচ্ছা, খেয়াল করেন বলছে সুন্দর করে যে চেনার উপায়ের ক্ষেত্রে খেয়াল করেন, দ্বিগুর প্রত্যেকটা জায়গাতে কি থাকবে? দেখেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার শব্দ আছে। নবরত্নের সমাহার, দেখেন পাশের সমাহার, পাশুরি, পশুরি, তাই না? পশুরি। তাহলে এই যে পশুরি আছে, পাঁচ আছে, পঞ্চবটি, পাঁচ, চার অঙ্গের সমাহার, চতুরঙ্গ, ত্রিফলা, তিন অঙ্গের সমাহার, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, তারপর দেখেন তে মাথা, তিন মাথার সমাহার। প্রত্যেকটা জায়গায় কি পাচ্ছি? সংখ্যা পাচ্ছি, এবং শেষে কি পাচ্ছি? সমাহার পাচ্ছি। এবং কোন পদকে প্রাধান্য দিচ্ছে? দেখেন প্রত্যেকটাই পরপদকে প্রাধান্য দিচ্ছে, পরপদকে কিন্তু প্রাধান্য দিচ্ছে। দেখেন চৌরাস্তার সমাহার, চৌরাস্তা, চৌমোহনার সমাহার, চৌমোহনী, সপ্তাহের দিবসের সমাহার, সপ্তাহ, পঞ্চভূতের সমাহার, পঞ্চভূত। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের দ্বিগু সমাস। এগুলো কি? সবগুলো হচ্ছে দ্বিগু সমাস। আচ্ছা, তারপর দেখেন খেয়াল করেন, বলছে নিপাতনে সিদ্ধ কিছু আছে, এইগুলো কোনো নিয়ম কানুন মানবে না। দেখেন পঞ্চনদীর সমাহার, এখানে তৃতীয় পদের প্রাধান্য দেওয়ার পরও দ্বিগু সমাস হচ্ছে। দেখেন এইটা আমরা অনেকে বলি, এটা হচ্ছে অনেকে বলি বহুব্রীহি সমাস, অনেকে বলি কি? বহুব্রীহি সমাস। কারণ কি? তৃতীয় পদকে প্রাধান্য দিচ্ছে, বহুব্রীহি সমাস। কিন্তু এটা বহুব্রীহি সমাস নয়, এটা নিপাতনে সিদ্ধ, এটা নিপাতনে সিদ্ধ। এই জন্য পঞ্চনদীর সমাহার, পঞ্চনদ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস। আচ্ছা, তারপর খেয়াল করেন, বলেন কিছু ব্যতিক্রম আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তী দিন শিখবো। আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে সেখানে শিখবো। ঠিক আছে? ওকে, সেখানে বলেন কোনটি দ্বিগু সমাজের উদাহরণ নয়? চৌরাস্তা, তেপায়া, পঞ্চবট নাকি 10 গজি? বলেন কোনটি নয়? বলেন। ডাকলাম না, দূরে কেন? তিন পায়ের সমাহার, চৌরাস্তা, চার রাস্তার সমাহার, তিন পায়ের সমাহার, পঞ্চনদীর সমাহার, পঞ্চবট, পঞ্চনদ। উদাহরণ 9। আচ্ছা, এখানে খেয়াল করেন 9 দেওয়া আছে ভাইয়া, 9 কি হবে? 9 বলা আছে, 9। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে আগের স্লাইডগুলো একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন ভুল করতেছেন কেন। দেখেন এখানে খেয়াল করেন কি বলা হচ্ছে? তে মাথার সমাহার, তে মাথা, ত্রিফলা, চৌরাস্তা, নব, মানে কি? সংখ্যা বোঝাচ্ছে, তাই না? এবং পরপদটাকে প্রাধান্য দিচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এই প্রশ্নের মধ্যে তাহলে কি বলছে? যে কোনটি নয়, কোনটি নয়? খেয়াল করেন তো কোনটি নয়। দেখেন চৌরাস্তা হয়, পঞ্চবট হয়, কিন্তু দেখেন তে পায়া, 3 পা, 3টা পায়ের কথা বলছে, তার মানে কি? এটা তৃতীয় পদকে প্রাধান্য দিচ্ছে, এটা একটা উত্তর হইতে পারে। আরটা বলছে কি? 10 গজি। 10 গজি মানে কি? 10 হাত লম্বা, এরকম বোঝায়। তার মানে কি? 10টা হাতকে বোঝাচ্ছে নাকি লম্বা জিনিসটাকে বোঝাচ্ছে? 10 গজি, তার মানে তৃতীয় পদকে প্রাধান্য দিচ্ছে। এই দুইটাই হচ্ছে আমরা বহুব্রীহি সমাজের মধ্যে বলতে পারি, বহুব্রীহি। ঠিক আছে? সংখ্যা, কিন্তু এটা কিন্তু সংখ্যা হলেও আমাদের কিন্তু দ্বিগু সমাজ নয়। ঠিক আছে? ওকে,
দেখেন উত্তর। ওকে, নেক্সটে চলে যাই। বলছে কোনটি দ্বিগু সমাজের উদাহরণ বলেন, এইবার বলেন কোনটা দ্বিগু সমাজের উদাহরণ? শতবার্ষিকী, মুখমাখা, পলায়ন্য, দিনকতক, কোনটা বলেন? বলেন বলেন দ্রুত বলেন, গুলিগুলি বলেন। কোথায় আছে সংখ্যা? দেখেন শত অব্দের বা শতবর্ষের সমাহার, শতবর্ষ। দ্রুত বলেন দ্রুত বলেন, কি হবে? গুলিগুলি করে বলেন। শতবর্ষে, অনেক জোস 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 জোস। আচ্ছা, নিচের কোনটি দ্বিগু সমাজের উদাহরণ বলেন? নিচের কোনটি দ্বিগু সমাজের উদাহরণ? সিংহ চিহ্নিত আসন, ভাই এটা কি হবে? সিংহ চিহ্নিত আসন, নো, সিংহ চিহ্নিত আসন হবে না। ফুলের গাছ, ফুল গাছ, নো, কারণ এগুলোতে সংখ্যা দেওয়া নাই। বনের চরে যে চর, বনচর, নো, তাহলে পঞ্চবটের সমাহার, পঞ্চবট, অর্থাৎ 3-এর গ নাম্বার সঠিক উত্তর। ওকে, নেক্সটে চলে যাই। নেক্সট চলে যায়, বলছে শতাব্দী কোন সমাজ? শতাব্দী, শত অব্দের সমাহার, শত মানে কি 100 বলছে, শত অব্দের সমাহার, তাহলে এটা হচ্ছে আমাদের কি দ্বিগু সমাজ। এটা হচ্ছে কি দ্বিগু সমাজ। ওকে ওকে, এটা হচ্ছে কি আমাদের দ্বিগু সমাজ। ওকে, তো এই ছিল আমাদের সমাজের সমাজের যে প্রথম তিনটা সমাজ এবং যে বেসিক তথ্যগুলো ছিল সেই বেসিক তথ্যগুলো আমরা জানলাম। পরবর্তী দিন, অর্থাৎ পরবর্তী দিন বলতে আগামীকাল রাত 10টার দিকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, মুন্না ভাইয়ের সাথে দেখা হবে। তো তোমাদেরকে আবারও বলে রাখি, প্রতিদিন রাত 10টা থেকে কিন্তু মুন্না ভাইয়ের ক্লাস শুরু হয়। সো এদিক সেদিক না ঘুরে তারাবি পড়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে ক্লাসে চলে আসবা, সুন্দর করে ক্লাসটা শুরু হবে এবং এরকম করে প্রত্যেক দিন কিন্তু আমরা বিভিন্ন ধরনের টপিকগুলো পড়ব। এখন পরবর্তী দিন আমরা বাকি অংশটা করতে পারি অথবা অন্য একটা টপিক পড়ে পরের দিন আবার কিন্তু বাকি অংশটা করতে পারি। সো এই হচ্ছে বিষয়, একটু ফ্লেভার চেঞ্জ করা উচিত। তো তোমরা বলো, কালকে কি এই টপিকের ক্লাস কালকে দিব না, পরবর্তী দিন দিব, একদিন গ্যাপ দিয়ে তারপর সমাজের ক্লাস দিব। এখন কালকে কি তোমরা ফার্স্ট পেপারের টপিক করতে চাচ্ছ নাকি সেকেন্ড পেপারে? যদি সেকেন্ড পেপারে হয় কোন টপিক, এবং ফার্স্ট পেপারের যদি হয় কোন টপিক ক্লাস করতে চাও একটু আমাকে বলবা। একটু দ্রুত আমাকে বলো তো ভাইয়া, কোন টপিকে ক্লাস করতে চাও? আচ্ছা ভাইয়া, আমার গ্রুপ সাবজেক্ট স্ট্যাটিস্টিক ছিল, নিউ অ্যাডমিশনে কি স্ট্যাটিক এক্সাম হবে? সম্ভবত আমার জানা নেই, আমাকে জেনে তারপর আপনাকে জানাইতে হবে। আচ্ছা ওকে, একটু বলেন বলেন বলেন। সমাসের ক্লাসটাই নেন ভাইয়া। ওকে ঠিক আছে, যাই হোক তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে অথবা নতুন কোনো কিছু বিষয় নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সে পর্যন্তই। আসসালামু আলাইকুম।